কিছু গুরুত্বপূর্ণ পলিটির প্রশ্ন আমি রেখেছি ভারতের সংবিধানের বা ভারতের যে রাজনৈতিক যে সমস্ত তোমার সিলেবাস রয়েছে মানে পলিটির উপর, সে সমস্ত সিলেবাসের উপর আমার কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের বিভিন্ন পরীক্ষাতে তোমরা নিশ্চিত কমন পাবেই। তো দেখুন, এই সমস্ত কোশ্চেন আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেবো, যেন এই পার্ট থেকে তোমাদের আরও যে সমস্ত কোশ্চেন যদি স্কিপ হয়ে যায়, ঠিক আছে, সেগুলোও তোমরা যাতে রিকভারি করতে পারো। দেখো, প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করছি। বলছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় কোনো রাজ্যের আয়তন কমানো, বাড়ানো কিংবা সীমা পরিবর্তনের জন্য নিম্নে কার সিদ্ধান্ত চূড়ান্ত? মানে হচ্ছে, ধরো তুমি যে রাজ্যের বাসিন্দা হও, ধরো আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের রাজ্যের আয়তনটাকে আমি কমালাম বা বাড়ালাম, কিংবা এর সীমানা আমি একটু পরিবর্তন করলাম, মানে একটু ধরো ঝাড়খণ্ডের দিকে একটু নিয়ে গেলাম সীমানাটাকে। তো এই যে সীমানা সংক্রান্ত পশ্চিমবঙ্গের রাজ্যের বা ভারতের যে সমস্ত রাজ্য আছে, সে সমস্ত রাজ্যের যে আয়তন কমানো, বাড়ানো বা সীমা পরিবর্তনের জন্য নিম্নে কার সিদ্ধান্ত চূড়ান্ত? দেখো, মনে রাখবা, এইটা নির্ভর করে যে আমাদের যে সংবিধানের 3 নম্বর ধারা রয়েছে, সে ধারায় বর্ণিত রয়েছে কোনো রাজ্যের আয়তন কমানো, বাড়ানো, সীমা পরিবর্তন কিংবা রাজ্যের নাম পরিবর্তন। ঠিক আছে, যদি আমি ধরো রাজ্যের নাম পরিবর্তন করতে চাই, মানে পশ্চিমবঙ্গকে ধরো বঙ্গ করতে চাই এরকম, তাহলে ধরো 3 নম্বর ধারাতে এটা দেওয়া রয়েছে। কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতির সিদ্ধান্ত চূড়ান্ত নয়, সুপ্রিম কোর্টও নয়, আর যে রাজ্যের আমি চেঞ্জ করব সেই রাজ্যের জনগণও নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পার্লামেন্টই কিন্তু এর লাস্ট কথা, মানে পার্লামেন্টের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। এইবার অনেকেই বলবে যে স্যার, ভারতের যদি কোনো মূল ভূখণ্ড আমি অন্য কোনো দেশকে দিতে চাই, সেক্ষেত্রে কি এই 3 নম্বর ধারার গুরুত্ব রয়েছে? একদমই না। আমি ধরো ভারতের কিছু অংশ আমি অন্য কোনো রাষ্ট্র, ধরো আমি শ্রীলঙ্কাকে দিয়ে দিলাম সাউথ ইন্ডিয়ান কিছু পার্ট, সেক্ষেত্রে 3 নম্বর ধারার কাজে আসবে না। সেক্ষেত্রে তোমাকে ভারতের মূল সংবিধানকে সংশোধন করতে হবে। চলো দেখে নেব 2 নম্বর প্রশ্ন। 1986 সালের নাগরিকতা সংশোধন আইন অনুসারে বর্তমানে অন্তত কত বছর ভারতে নিরবিচ্ছিন্নভাবে বসবাস করার পর কোনো ব্যক্তি ভারতের নাগরিকতার জন্য আবেদন করতে পারে? এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে 1986-এর যে নাগরিকতা সংশোধন আইন। প্রথম নাগরিকতা যদি বলা হয়, যে ফার্স্ট সিটিজেনশিপ অ্যাক্ট বা প্রথম নাগরিকতা আইন কত সালে পাস হয়েছিল জানা আছে কাউরির? সেটা হচ্ছে ফার্স্ট সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সালে পাস হয়। এই নাগরিকতা আইনে, ঠিক আছে, 5টি পদ্ধতির কথা বলা রয়েছে যে তুমি কিভাবে নাগরিকতা পেতে পারো ভারতের। দেখো, তুমি পাবা বাই বার্থ, কিভাবে পাবে? তুমি বাই বার্থ মানে জন্মসূত্রে তুমি পেতে পারো। দ্বিতীয় নম্বর তুমি কি পাচ্ছ? বাই ডিসেন্ট। বাই ডিসেন্ট কথার অর্থ হচ্ছে তুমি রক্তের সঙ্গে সম্পর্ক যদি তোমার থাকে, কিংবা বংশধারার সম্পর্কে সে ধরনের মানে সেভাবে তুমি কিন্তু বংশধারা কিংবা রক্তের সম্পর্ক যদি থাকে, তাহলে তুমি ভারতের নাগরিকের জন্য আবেদন করতে পারো। 3 নম্বর যেটা পদ্ধতি রয়েছে, বাই রেজিস্ট্রেশন। যাকে বাংলাতে বলা হয় নিবন্ধীকরণ। ঠিক আছে, আগে 7 বছর ছিল, এখন ভারতে নিরবিচ্ছিন্নভাবে যদি 5 বছর, অপশন ডি এটার সঠিক উত্তর 2-এর 1986 সালের নাগরিকতা সংশোধন আইন অনুযায়ী বাই রেজিস্ট্রেশনে 5 বছর তুমি যদি ভারতে বসবাস করো, সেক্ষেত্রে তুমি ভারতের নাগরিকতা পাবে। 4 নম্বর পদ্ধতিতে রয়েছে বাই ন্যাচারালাইজেশন। বাই ন্যাচারালাইজেশন মানে হচ্ছে দেশীয়করণ। ভারতবর্ষে টানা তুমি যদি 12 বছর বসবাস করো, তাহলে তুমি কিন্তু এই দেশীয়করণের মাধ্যমে বা বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে
তুমি কিন্তু ভারতের নাগরিকতার জন্য আবেদন করতে পারো। পঞ্চম পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনকর্পোরেশন অফ টেরিটরি। ইনকর্পোরেশন অফ টেরিটরি। এক সেকেন্ড, টেরিটরি ইনকর্পোরেশন অফ টেরিটরির কথার অর্থ হচ্ছে যে ভারত ভুক্তি। এই জায়গাটা একটু কিন্তু তোমাদের বোঝার জায়গা আছে যে ভারত ভুক্তি। ওকে, একটু সমস্যা হচ্ছে কম্পিউটারে, ওকে অসুবিধা নেই। ভারত ভুক্তি মানে হচ্ছে ধরো সিকিম তো আমাদের প্রথম থেকে ভারতের রাজ্যের মধ্যে ছিল না। সিকিম তোমার 1972 এর পর, ঠিক আছে, ফুল ফ্লেজ রাজ্য হিসাবে 1972-75 সম্ভবত, একটু দেখে নিও, ভারতের কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল। তো সিকিম যেহেতু একটা ভূখণ্ড ভারতের সঙ্গে এসেছিল, সেহেতু যে সিকিমের যে সমস্ত জনগণ ভারত ভুক্তির মাধ্যমে তারাও কিন্তু নাগরিকতা পাবে। তাহলে এটা কিন্তু পঞ্চমে বলা রয়েছে। এই যে 5টি পদ্ধতি বললাম নাগরিকতা অর্জনের, শুধুমাত্র আমি যেগুলো বললাম সেগুলোই কিন্তু এনাফ নয়। এর পিছনেও মানে যেগুলো বললাম এর বাইরেও আরও কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে ভারতের নাগরিকতা পাওয়ার জন্য, এই বাই বার্থ, রিসেন্ট রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন, এইসবের মধ্যে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চলো 3 নম্বর প্রশ্ন দেখব। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 14তম ধারা অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান। ওকে, ইকুয়ালিটি বিফোর ল। আচ্ছা, আইনের দৃষ্টিতে সবাই সমান, কিন্তু নিম্নের কোন পদের ক্ষেত্রে উক্ত ধারা কার্যহীন? আইনের দৃষ্টিতে প্রধানমন্ত্রী কিন্তু সবাই সমান। ওকে, প্রধানমন্ত্রী হবে না, মুখ্যমন্ত্রী হবে না, রাজ্যপাল হচ্ছে এটা সঠিক উত্তর, লোকসভার বিরোধী দলনেতাও হচ্ছে না। যদি প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীকে আইন অনুযায়ী অ্যারেস্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি রাজ্যপালের পারমিশন লাগে। কিন্তু এখানে দুটো পদ রয়েছে, একটা হচ্ছে রাজ্যপাল প্লাস মনে রাখবে রাষ্ট্রপতি। এই দুজনের বিরুদ্ধে তারা যখন পদে আসীন থাকবে, সেই সময় পদে থাকাকালীন তাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা হয় না। 1 নম্বর, দেওয়ানি মামলা হয়, তার জন্য কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে। আর বলা যেতে পারে ইনারা তাদের কার্যনির্বাহীর জন্য আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। নিজেদের যে দায়িত্ব পালন করেন তার জন্য তারা কিন্তু দায়িত্ব পালনে বাধ্য নন। অতএব আইনের দৃষ্টিতে সবাই সমান হলেও ব্যতিক্রম রয়েছে কিন্তু রাজ্যপাল ও রাষ্ট্রপতি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নিজের দেশের বাইরে, 4 নম্বর, নিজের দেশের বাইরে অন্য কোনো দেশে যাওয়ার অধিকার ভারতীয় সংবিধানের কততম মৌলিক অধিকারের ধারায় বর্ণিত? দেখো, মৌলিক অধিকার বলতে গেলে এখানে 21, 20, 22, 19 সবগুলোই মৌলিক অধিকার। এটা রয়েছে আর্টিকেল 21-এ, রাইট টু অ্যাবর্ড। ঠিক আছে, তো রাইট টু যে অ্যাব্রড রয়েছে সেটা হচ্ছে 21তম, মানে তুমি নিজের দেশ থেকে অন্য কোনো দেশে যাচ্ছ। পাশাপাশি আরও কিছু মানে আচ্ছা ধরো অ্যাকচুয়ালি 21তম ধারায় কী রয়েছে সেটাকে দেখো, রয়েছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। মানে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে, ঠিক আছে, তুমি কিন্তু করতে পারো না, মানে তার জীবন বা ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করতে পারো না, 21তম ধারায় বলা রয়েছে। আরও যেটা রয়েছে 21তম ধারায় 21-এর এ, এটাতে রয়েছে রাইট টু এডুকেশন। ঠিক আছে, আরও যে সমস্ত 21 নম্বর ধারায় গুরুত্বপূর্ণ যে সমস্ত মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। যেমন রয়েছে রাইট টু প্রাইভেসি, ঠিক আছে, গোপনীয়তার অধিকার।
আর রয়েছে রাইট এগেনস্ট হ্যান্ডকাফিং, মানে অনেক রয়েছে, কিন্তু মানে এগুলো ইম্পর্টেন্ট। হ্যান্ডকাফিং, ওকে। আর কি রয়েছে? আর রয়েছে রাইট টু পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার। আরও রয়েছে, প্রচুর রয়েছে, তো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট 21 নম্বর ধারাতে। তো 19 থেকে অ্যাকচুয়ালি 19 থেকে 22 যে ধারাটা রয়েছে, এগুলো রয়েছে রাইট টু ফ্রিডম, মনে রাখবে, ঠিক আছে। 20, 22, 19 এই সমস্ত ধারাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমি যে রাইট টু অ্যাব্রড যাচ্ছি, মানে আমার যে অন্য দেশে যাওয়ার অধিকার, সেটা মৌলিক অধিকারের মধ্যে 21তম ধারায় কিন্তু পড়ে, ঠিক আছে। চলো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকেই বলবো এখান থেকে একটা কোশ্চেন কিন্তু অবশ্যই হবে। 5 নম্বর ধারায় বলেছে, কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করলে আদালত দ্বারা নিম্নের কোন লেখ্য দ্বারা আটককারী কর্তৃপক্ষকে আদালতে আটক ব্যক্তিকে সশরীরে হাজির করার নির্দেশ দান করা হয়। দেখো, প্রথমেই বলি, লেখ্য কথার অর্থ হচ্ছে রিট পিটিশন বলে না, সেই রিট। এই রিট কিন্তু 5 ভাগে বিভক্ত, ঠিক আছে। মানে কোনো ব্যক্তি যদি তার মৌলিক অধিকার নিয়ে বঞ্চিত হন, তাহলে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের অধীনে মানে তিনি অ্যাপ্লাই করতে পারেন, মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট অ্যাপ্লাই করতে পারেন মৌলিক অধিকারের বঞ্চনার ক্ষেত্রে। তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যে ধারাটি রয়েছে সেটা হচ্ছে 32 নম্বর ধারা অনুযায়ী তিনি কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন, এটা বলে দিলাম। আর হাইকোর্টের জন্য হচ্ছে 224 নম্বর ধারা, হাইকোর্ট, ক্লিয়ার। তো 32 নম্বর ধারাতে 5টি কিন্তু রিট আছে, যেটার মধ্যে হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা। এখানে একটি নেই, সেটা হচ্ছে উৎপ্রেষণ, ঠিক আছে। এখানে আমি লিখে দিলাম, আচ্ছা, এখানে আমি টুক করে ছোট করে লিখে দিতে পারি, এক সেকেন্ড, উৎপ্রেষণ, ঠিক আছে, যার ইংরেজি অর্থ হচ্ছে সার্টিওয়ারি। এক সেকেন্ড, সার্টিয়ারি। দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ কথার অর্থ হচ্ছে হেভিয়াস কর্পাস ইংরেজিতে, যার মানে হচ্ছে সশরীরে হাজির করা, ঠিক আছে। মানে যে কোনো ধরো একটা সিনেমা রয়েছিল সাউথ ইন্ডিয়াতে, খুব ভালো সিনেমা, যেটার নাম হচ্ছে জয় ভীম। আমার দেখেছিলাম আমি সেই সিনেমাটা, খুব ভালো। এই পুরো সিনেমাটাই কিন্তু এই হেভিয়াস কর্পাসের উপর নির্ভর করে। সেখানে দেখা যাচ্ছে যে মানে সেই সিনেমাতে দেখা যাচ্ছে যে একজন পুলিশ অফিসার, তিনি অবৈধভাবে একজনকে আটক করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু তাকে কোর্টে প্রডিউস করেননি, নিয়ম অনুযায়ী 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হয়। তো যার ফলে ওই ব্যক্তিটি লকআপেই মারা গেছিলেন জয় ভীম অনুযায়ী, ওই সিনেমাতে রয়েছে। তো সেখানে যিনি উকিল ছিলেন, ইনি একজন নায়ক ছিলেন, সাউথ ইন্ডিয়ান সুপারস্টার। তো তিনি কিন্তু হেভিয়াস কর্পাস আপিল করেছিলেন হাইকোর্টে। তো যার ফলে পরে পাওয়া যায় যে ওটা লকআপ ডেথ হয়েছিল, এবং পুলিশ কিন্তু সেই সিনেমাতে ওই আসামিটিকে বা আসামি বা ওই ব্যক্তিটিকে যাকে অবৈধভাবে আটক করেছিলেন তাকে কিন্তু কোর্টে প্রডিউস করেননি। এটা পুনরায় পরে উদ্ধার হয়েছিল। তো বিষয়টা হচ্ছে, এটা সঠিক উত্তর কিন্তু অপশান এ, যে কাউকে যদি তুমি অবৈধভাবে আটক করো তাকে কিন্তু, ঠিক আছে, আদালতের কাছে হাজির করতে হবে সশরীরে। এটা কিন্তু রিট, বন্দি প্রত্যক্ষীকরণ বা হেভিয়াস কর্পাস। এরপর রয়েছে পরমাদেশ। পরমাদেশ মানে হচ্ছে ম্যান্ডামাস। এর অর্থ হচ্ছে যে উই অর্ডার মানে হচ্ছে সরকার বা কোনো কর্তৃপক্ষ বা কোনো ব্যক্তি বা কোনো তোমার প্রতিষ্ঠানকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালত নির্দেশ দিতে পারে এই পরমাদেশ রিটের দ্বারা। এরপর রয়েছে প্রহিবিশন, ঠিক আছে। প্রহিবিশন কথার অর্থ হচ্ছে নট টু ডু,
মানে হচ্ছে নিষেধ করা। উচ্চতম আদালত নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার জন্য এই রিট জারি করে। এরপরে রয়েছে উৎপ্রেষণ। উৎপ্রেষণের ইংরেজি অর্থ হচ্ছে টু বি ফুললি ইনফর্মড অফ। ঠিক আছে। নিম্ন আদালতে বিচারালয় চলাকালীন বিচারালয়ের হাত থেকে উচ্চতম বিচারালয়ের হাতে যে বিচারের যে অধিকার অর্পণ, সেটা এই উৎপ্রেষণের সাহায্য নেওয়া হয়। ওকে, আচ্ছা, এরপরে আছে কুও অরিয়েন্টো বা অধিকার পিচ্ছা। এখানে মনে হচ্ছে যে এর অর্থ হচ্ছে যে বাই হোয়াট অর্ডার, বাই হোয়াট অর্ডার মানে হচ্ছে কোন অধিকারে। অ্যাকচুয়ালি এটা সরকারি পদের ক্ষেত্রে কোনো ব্যক্তি এমন কোনো পদের দাবি করেন যার জন্য তিনি যোগ্য নন, অতএব আদালত এই অধিকার পৃচ্ছা দ্বারা উক্ত পদের বৈধতা দাবি করে। এই অধিকার পৃচ্ছা বা কোঅরিয়েন্টর বলে। তাহলে আমি 5টা রিট আমি বলে দিলাম, এর আরও ভিতরে গিয়েও বলা যায়। তো আমার মনে হয় ডব্লিউপি কেপি এইসবের জন্য এইটুকুটা ইনফরমেশন এনাফ। আর পরবর্তী আরও আমি পলিটির ভিডিও এইভাবে আমি ছোট ছোট আকারে এবং বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। তোমরা প্রত্যেকেই সঙ্গে থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।